সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। সেকেন্ড ইয়ারের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পরীক্ষা 10 নম্বরের জন্য আসে, সেটার নাম হচ্ছে জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে কী বলা হয়? টাইট্রেশন বলা হয়। তাহলে এই টাইট্রেশনটা তোমাদের 10 নম্বরের জন্য প্র্যাকটিক্যাল আসবে। আর এটা জানলে আমাদের কী সুবিধা হয়? এটা জানলে আমাদের সুবিধা হচ্ছে তৃতীয় অধ্যায়ে আমাদের যে অ্যাসিড এবং ক্ষার মিশ্রিত করার পর যে একটা প্রশমন রেখা আছে বা আমাদের ম্যাথগুলো আছে, সেই ম্যাথগুলো আমরা পারবো। তো ফার্স্ট অফ অল তোমাদের যে কাজটা করা থাকে যে প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হচ্ছে সোডিয়াম কার্বনেট, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ যার ঘনমাত্রা কোনো পরিবর্তন হয় না, প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ সোডিয়াম কার্বনেট। তো প্রথমে তোমাদের ক্লাসের মধ্যে বা তোমাদের প্র্যাকটিক্যাল যে রুম আছে সেখানে তোমাদের এই সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা 1 মোলার ঘনমাত্রা সোডিয়াম কার্বনেটের দ্রবণটা তোমাদের সরবরাহ করা হবে। আর যদি সরবরাহ করা না হয় তাহলে আমি তোমাদেরকে কিছুক্ষণ আগে দেখিয়ে দিয়েছি কীভাবে বানাতে হয়। তার মানে বানানোর সিস্টেমটা কি, আমাদের এখানে মাপন যন্ত্র ছিল। এই মাপন যন্ত্র দিয়ে আমরা কি করছি বলতো, যে 100 ml দ্রবণটা নিছি, নেওয়ার পর এটার মধ্যে 1.06 গ্রাম সোডিয়াম কার্বনেট দিয়েছি। দেওয়ার পর আমরা দ্রবণ তৈরি করেছি, সেটাই হচ্ছে সোডিয়াম কার্বনেট। তাহলে এর ঘনমাত্রা হচ্ছে পরিবর্তন হচ্ছে না, এর ঘনমাত্রা পরিবর্তন হবে না। কারণ কেন বলতো, কারণ এটা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ। কি স্ট্যান্ডার্ড পদার্থ? আচ্ছা, তাহলে তোমার পরীক্ষাতে যে প্রশ্ন থাকবে সেই প্রশ্নের মধ্যে প্রথমে তুমি দেখো, পরীক্ষার প্রশ্নটা দিয়ে তাকাও, প্রমাণ সোডিয়াম কার্বনেট। প্রমাণ মানে যার ঘনমাত্রা দেওয়া থাকে, তো প্রমাণ দ্রবণ মানে যার ঘনমাত্রা দেওয়া থাকবে সেটাই প্রমাণ দ্রবণ। তাহলে নমুনা এসিএল, তাহলে এসিএল এর পরিমাণটা আমি এখানে রাখছি, বুরেটে এখনও নিই নেই। তাহলে বুরেটে এই এসিএলটা তোমাদের অনেক সময় দেওয়া থাকবে, বাট মাঝে মাঝে এমন হয় যে মনে করো একটা পরীক্ষা একটা দেওয়ার পরে আরেকটা গ্রুপ ঢুকে, একটা গ্রুপ দেওয়ার পর আরেকটা গ্রুপ ঢুকে, তো একটা গ্রুপ দেওয়ার পর দেখা যায় এতটুকু করে অর্ধেক রেখে চলে গেছে। তো তোমাকে কি করতে হবে, এটাকে জিরোতে নিয়ে আসলে বেটার, জিরোতে নিয়ে আসবা, মানে জিরোতে নিয়ে এসে তারপর তুমি কাজটা করবে। আমি সেটাই তোমাকে দেখানোর জন্য মূলত আমি এটা খালি রাখছি। তো তোমার প্রথম যে কাজটা, সেই কাজটা হচ্ছে উপযুক্ত নির্দেশকের নাম আমরা কি বলতো, মিথাইল অরেঞ্জ। কি অরেঞ্জ বলতো? উপযুক্ত নির্দেশকের নাম মিথাইল অরেঞ্জ। এখন প্রশ্ন হচ্ছে কেন মিথাইল অরেঞ্জ? আমরা জানি দুর্বল এই এসিএলটা হচ্ছে শক্তিশালী অ্যাসিড, আর দুর্বল ক্ষারটা কি বলতো, সোডিয়াম কার্বনেট। তো আমরা জানি যে শক্তিশালী অ্যাসিড দুর্বল ক্ষার যদি হয় তাহলে সেক্ষেত্রে আমাদের এমন একটা নির্দেশক ব্যবহার করতে হবে যার রেঞ্জটা 3.1 থেকে 4.4, মানে অর্থাৎ 7-এর নিচে, যেহেতু শক্তিশালী অ্যাসিড। তাহলে এটার রেখাচিত্রটা কেমন হয় আমরা আগে এমনি তোমাদেরকে ক্লাসে করাছিলাম, যে আমি তারপরে এখানে একটু দেখা দিচ্ছি, তো তোমাদের যদি সুবিধা হয়। অনেক সময় হয়তো না হতে পারে। এদিকে দেখো, এরকম যে এটা পিএইচের মান 7 যদি হয়, এটা পিএইচের মান 7 যদি হয়, তাহলে শক্তিশালী অ্যাসিড হওয়ার কারণে আর দুর্বল ক্ষার হওয়ার কারণে তাহলে এটা কী হবে বলো তো, আমরা ক্ষারের মধ্যে মানে সোডিয়াম কার্বনেটের মধ্যে আমরা কী ডালবো বলো তো, অ্যাসিড ডালবো, এসিএল ডালবো, রাইট? তো তাহলে আমাদের ক্ষারের মধ্যে অ্যাসিড ডাললে আমাদের রেঞ্জটা এদিক থেকে আসবে। তার মানে এটা পিএইচের মান 7 থেকে একটু বেশি হবে, কারণ যেহেতু দুর্বল ক্ষার, তাহলে রেঞ্জটা এরকম হবে, রাইট? এরকম। তাহলে এখন এই পরিসরটা, আমাদের এই যে পরিসরটা এদিকে আমাকে এমনভাবে ব্যবহার করতে হবে যাতে করে কালার পরিবর্তন হয়। কী পরিবর্তন হয় বলো? তো এই ক্ষেত্রে আমাদের মিথাইল অরেঞ্জটা হচ্ছে উপযুক্ত নির্দেশক। আর যদি আমাদের শক্তিশালী ক্ষার হইতো তাহলে আমরা নির্ণয় করতাম, আমরা ফেনোলফথেলিন ব্যবহার করতাম। কী ব্যবহার করতাম? ফেনোলফথেলিন ব্যবহার করতাম। এটা একটু জানা দরকার। কেন? কারণ আমরা তৃতীয় অধ্যায়ে আমরা পড়ার সময় এই পরিমাণগত রসায়ন পড়ার সময় জিনিসগুলো আমরা পড়েছি। যারা ক্লাস করেছো তারা পরিমাণগত রসায়ন, আর যারা করো নাই তারা টেনশন করার দরকার নেই, পরে আমরা আলোচনা করব যারা করো নাই। আচ্ছা, এবার হচ্ছে তোমাদেরকে যে খুবই সোজা, এটাতে 10 নাম্বার, আর দুইটা আছে অ্যালডিহাইড এবং কার্বক্সিলিক মূলক আছে, এই দুটো শনাক্তকরণে লিখে এটাতে 5 নাম্বার। আর ভাইভা এবং মৌখিক পরীক্ষাতে তোমাদের কত করে বলো, 5 এবং 5 করে। এটা হচ্ছে তোমাদের পরীক্ষার যে এই মার্কস ডিস্ট্রিবিউশনটা, ঠিক আছে কিনা? তো আমরা এটা করবো। এটার মধ্যেও আবার কাহিনী আছে, এটার মধ্যেও মার্কস ডিস্ট্রিবিউশন আছে। কারণ এটার মধ্যেও তুমি আবার কীভাবে লিখলে তুমি নাম্বারটা পাওয়া সেটারও একটা ব্যাপার স্যাপার আছে। আমি একটু সেটাও দেখাই তোমাদেরকে, কারণ ওইটা দেখালে তোমাদের একটু সুবিধা হবে। কি জানো, ওইটার মধ্যে আবার মার্কস ডিস্ট্রিবিউশন আছে। মার্কস ডিস্ট্রিবিউশনটা একটু দেখা উচিত। দেখো, মূলনীতি লিখলে কয় নাম্বার? 3 নাম্বার। মূলনীতিটা মানে যেটা বিক্রিয়া করে দেখাবো সেটা মূলনীতি, মানে লিখতে হবে আলাদা। আর পরীক্ষাকে দেখানোর জন্য 3 নাম্বার, আর গণনা এবং ফলাফলের জন্য হচ্ছে কয় নাম্বার বলো? তাহলে এই প্রতিটা জিনিস যদি না লিখো নাম্বার কমে যাবে। আবার এখানেও সেম, শনাক্তকরণের জন্য 2 নাম্বার, খাপায় বিক্রিয়া লিখার জন্য হচ্ছে কয় নাম্বার? 2 নাম্বার। আবার গাঠনিক সংকেত, নর্মাল সংকেত না, গাঠনিক সংকেত, যেমন মনে করো অ্যালডিহাইড মূলক আসলো, সিএইচও লিখলে গাঠনিক সংকেত না। তাহলে গাঠনিক সংকেত কোনটা বলো তো? সি দিয়ে ডাবল বন্ড ও, তারপর একটা হাইড্রোজেন, এটাই গাঠনিক সংকেত। তাহলে কার্বক্সিলিক মূলক কোনটা? সি দিয়ে ডাবল বন্ড ও আর দেন ওএইচ, এটা গাঠনিক সংকেত। তো তাহলে যেমন মনে করো যদি গাঠনিক সংকেত লিখতে বলে, তাহলে তুমি লিখতে বলে, যেমন মনে করো আমি যদি বলি এই যে সিএইচ, ওই যে সি ডাবল বন্ড ও, এখানে এইচ, এটার জন্য 1 নাম্বার। আবার সি ডাবল বন্ড ও, এটা ও, এটা এইচ, এটার জন্য 1 নাম্বার। তাহলে এই গাঠনিক সংকেত হচ্ছে এটা।
গার্ডনের সংখ্যা তো হচ্ছে এটার জন্য দেখছো কিনা 1 নাম্বার। তাহলে দেখো সামান্য একটা জানার ভুলের কারণে আমাদের নাম্বার কমে যেতে পারে। এখন খাতায় যদি কোনো স্টুডেন্টের যদি না থাকে, টিচার কি চাইলে পারবে নাম্বার দিতে? তাহলে এটা হচ্ছে পুরো প্র্যাকটিক্যালের একটা সিচুয়েশন, মানে প্র্যাকটিক্যালটা এইভাবে হয়, এর বাইরে প্র্যাকটিক্যালটা হবে, এটাই প্র্যাকটিক্যাল, এর বাইরে হবে না, এটাই তোমার বারবার আসবে। তো তাহলে আমরা প্রথম পরীক্ষা করে তারপর দ্বিতীয় পরীক্ষাতে আসবো। তাহলে প্রথম পরীক্ষাতে আমরা কি বললাম, তো আমাদের টপিকের নাম কি, প্রমাণ সোডিয়াম কার্বনেট দ্রবণ দ্বারা HCl এর ঘনমাত্রা নির্ণয়। তো তাহলে প্রথমে যে কাজটা করবা, যে প্রথমে তুমি এই HClটাকে তুমি কি করবা, এখানে যে জিরো দাগ আছে, জিরো দাগ পর্যন্ত নিবা। কী দাগ পর্যন্ত নিবা বলো? জিরো দাগ পর্যন্ত। দেখো এই জিরো দাগ পর্যন্ত নিবা। দেখো জিরো দাগ, আমি এখানে জিরো দাগটা নিচ্ছি। তো তাহলে এটা নেওয়ার সিস্টেমটা আমি একটু করে বলি তোমাদেরকে, তোমরা হয়তো অনেকে, আমি একটু দেখাচ্ছি। দেখো এদিকে দেখো, এটা হচ্ছে ফানেল। এই ফানেলে এখানে দিয়ে তুমি দেখো, এটা ফানেলে দিয়ে তুমি HClটাকে তুমি এমনভাবে নিবে, আমি দেখাবো তোমাদেরকে, একটু অত ওরিড হওয়ার কোনো কারণ নেই। আমি HClটা নিচ্ছি, দেখো কথা বলিও না। দেখো এই HClটা আমি এখানে নিচ্ছি, HClটা আমি ঢালতেছি। যদিও HClটা গ্লাভস পরে করবা, কাজ করা ভালো। আমি গ্লাভস পরে নিই, তোমরা একটু সতর্ক থাকবা। আল্লাহ সরি, নিচে পড়ে গেছে না, সরি। তাহলে আমাদের এখানে এই HCl-এ আমি একটু দেখাচ্ছি, HCl-এর পরিমাণটা আমার এখানে আছে। ওকে ডান। আমি যে কাজটা করব, দেখো আমি এখানে একটা কাজ করব, সেই কাজটা আমি দেখা দিচ্ছি। এই যে HClটা আমি নিলাম এখানে, দেখো এই HClটা আমি এখানে নেওয়ার পরে দেখো এটা, এই যতটুকু HCl আমার এখানে, এটা আমি একটু করে দিচ্ছি যাতে করে আমার সমস্যা না। দেখো নিচে একটা সাদা কাগজ রাখতে হবে। কেন রাখতে হবে বলো? সাদা কাগজ দেখা যাচ্ছে, একটু করতে হবে, এই জিনিসটা দেখা যায়। সাদা কাগজ দেখা যাচ্ছে কিনা? মাথা তো সমস্যা নেই, এখন ঠিক আছে কিনা দেখ, সাদা কাগজ দেখা দিতে হবে। আচ্ছা এবার আমার কাজ হচ্ছে জিরোতে আনা। তো জিরোতে আনি, যেহেতু আমার এক্সট্রা হয়ে গেছে, এটা কী হয়ে গেছে বলতো, এটা এক্সট্রা হয়ে গেছে। তো আমি আমার এক্সট্রা জিনিসটাকে আমি এখানে আমি ফেলে রাখবো, এটা আলাদা ইয়া। তো আমি কি করব, এটাতে আমি আলাদা করে এদিকে দেখা, এই গ্লাভস আছে, গ্লাভস কই আমি, গ্লাভস তো ওইটা না, আমি গ্লাভসগুলো আনতে বলছিলাম। এগুলো তো এই টিস্যু আছে, টিস্যু দাও আমাকে, টিস্যু দাও। কারণ এগুলো খুব সেন্সিটিভ জিনিস, ঠিক আছে কিনা, খুবই সেন্সিটিভ জিনিস, এগুলো যাতে না হয়, ঠিক আছে। আর হাতে গ্লাভস পরাটা উত্তম, ঠিক আছে কিনা। তো আমি একটু রাখলাম যাতে করে সমস্যা না হয়। দেখো ওকে ভাই, তো আমাদের কাজ হচ্ছে যে, দেখো আমাদের কাজ হচ্ছে ফোটায়, দেখো এটা ফোটায় আমি এখানে রাখলাম। দেখো এই দেখো একটু আস্তে লাস্টে এই দেখো এখানে একটু উপরে মনে হচ্ছে না, একটু উপরে। এটা লোয়েস্ট মিনিসকাস নামে একটা বিষয় আছে। কি বিষয় বলো তো? লোয়েস্ট মিনিসকাসটা কি আমি একটু করে বলি। যে তল আছে, তল মানে অর্থাৎ পৃষ্ঠটানের কারণে, কিসের চারপাশে পৃষ্ঠটানের কারণে এটাতে একটা তল তৈরি হয়, ওই তলটাকে লোয়েস্ট মিনিসকাস বা সর্বনিম্ন বিন্দু বলা হয়। তাহলে এই লোয়েস্ট মিনিসকাস বরাবর তোমার থাকতে হবে জিরো দাগটা। বুঝতে পারছি কিনা? জিরোটা মানে একটু হালকা উপরে থাকবে, বাট তলটা বরাবর জিরো বরাবর থাকবে, এটাকে লোয়েস্ট মিনিসকাস বলে। কি বলে বলো তো? তুমি যখন রিডিংটা নিবা যে বরাবর, পানি বরাবর না, নিচ তল বরাবর, মানে রিডিংটা এরকম করে নিবা, তল যেখানে সেখানে রিডিং হবে তোমার, উপরটা না, তল যেটা সেটাই কী হবে বলো, রিডিং হবে। এটা মনে রাখবা। ফাইন। এবার আসো, এবার আমাদের কাজটা খুবই সোজা, এত কাহিনী কিছু নাই, সিম্পল। প্রথম আমি একটু তোমাদেরকে জাস্ট কনসেপ্টটা বুঝাই, তারপর হচ্ছে তোমরা পারবে। এটা দেখো, আমি কনসেপ্ট হচ্ছে এরকম, আমি একটু দেখা যায় কথা বলিস না। এখানে আমার খুবই কমন সেন্স হচ্ছে, এসিড এবং ক্ষারের সাথে যদি বিক্রিয়া করে থাকে, সোডিয়াম কার্বনেট, এই যে সোডিয়াম কার্বনেট প্লাস 2টা HCl যদি বিক্রিয়া করে, 2 অণু HCl বিক্রিয়া করে, তাহলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে 2 অণু, পুরোটা দেখা যাচ্ছে। তারপর হচ্ছে প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। এখন আমাকে বল, এই সোডিয়াম কার্বনেট উদ্বায়ী হয়ে চলে যাবে। এখন আমাকে বল, এই যে এখানে সোডিয়াম কার্বনেটটা HCl এর সাথে যে বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করার সমতাটা গুরুত্বপূর্ণ। কি গুরুত্বপূর্ণ বল? সমতাটা গুরুত্বপূর্ণ। তাহলে এটার ঘনমাত্রা অজানা, এটার ঘনমাত্রা হচ্ছে জানা। তো আমরা সবাই সূত্র জানি, যখন একটা অ্যাসিড একটা ক্ষারকে শতভাগ প্রশমিত করে, তখন আমাদের সূত্র হচ্ছে কি বলতো,
এই যে বি এ এস এ বিবি কি বল এস বি ইজ ইকুয়াল টু এ বাই বি। তো এটা হচ্ছে অ্যাসিডের মোল সংখ্যা, বিটা হচ্ছে ক্ষারের মোল সংখ্যা। তো তাহলে আমরা এখানে খুব সহজে বা দিয়ে, এই যে বা দিয়ে তুমি একটু খেয়াল করো, তখন এটার এই বি এ মানে হচ্ছে অ্যাসিডের এই যে বি এ এস এ আর বিবি এস বি ইজ ইকুয়াল টু 2/1, রাইট? এখন দেখো এই জায়গাতে আমাদের কার কার ঘনমাত্রা আমার জানা আছে। দেখো আমি এখন এখানে এই জায়গাতে অ্যাসিডের যে আয়তনটা সেটা হচ্ছে আমি এখান থেকে পাবো। কোথা থেকে পাবো? এই রিডিং পার্ট থেকে, মানে আগে কত পরে কত, দুটার পার্থক্যটা হচ্ছে আমার কি বুলেট পার্ট। মানে এখন আছে বলো জিরোতে, কতটুকু হলে কালারটা চেঞ্জ হয়ে যাবে, তাহলে সেটা হচ্ছে আমার বুলেট পার্ট। সেটা কি পার্ট আমার বলো? বুলেট পার্ট। তাহলে এখান থেকে আমি বুলেট পার্ট পাবো। আবার এটার মান, এই যে এটার আয়তন এবং এটার ঘনমাত্রা আমি জানি 0.1 মোলার, এই মাত্র আমি করছি জানা ঘনমাত্রা, ক্ষারের ঘনমাত্রা আমার জানা। আর যে আয়তনটা এটা 10 ml, তাহলে এই 10 mlটা দেখো, এই 10 mlটা আমি নিচ্ছি। দেখো এই আমার এখানে সোডিয়াম কার্বনেট আছে, সোডিয়াম কার্বনেটে 10 ml আমি নিতে হবে, তাহলে 10 ml আমি নিচ্ছি। দেখো কীভাবে, এখানে আমি 10 mlটা নিচ্ছি। দেখো এইভাবে প্রিপেড দিয়ে নিতে হবে। দেখো এইটা না, আমার তো ইয়ে আছে, কারণ এখানে দেখো এখানে এই জিরো দাগ আছে, এই জিরো দাগ একটু আগের মতো একটু হালকা ঘুরাবা যে ঘুরে হালকা হ্যাঁ হালকা ছাড় দিবা, ছাড় দিয়ে তাতে এই তো এখানেও লোয়েস্ট মিনিস্কার আছে। কি মিনিস্কার আছে এখানে বলো? লোয়েস্ট মিনিস্কার। তো নেওয়ার পর দেন এইটাতে এই যে এই কনিক্যাল ফ্লাক্সে নিবা। আমরা জানি যে টাইট্রেশনের জন্য 3টা যন্ত্র খুবই দরকার, তাহলে বলো বুরেট, প্রিপেড এবং কি বলো কনিক্যাল ফ্লাক্স। দেখছো তো এটা প্রথম অধ্যায়ে পড়ছিলা, কোন অধ্যায়ে বলো? অর্থাৎ ল্যাবরেটরি নিরাপদ ব্যবহারে পড়ছিলা। তাহলে দেখো এটা আমরা নিলাম, নেওয়ার পর এখানে একটা কাহিনী আছে, একটু জমে যাবে। তো জমে গেলে তুমি যে কাজটা করবে, দেখো এখান থেকে রেখে এই হাতটাকে যখন এইভাবে দিবা দেখো তো এটা পানি, এই যে পানিগুলো পড়ে যাচ্ছে, দেখো পানিগুলো পড়ে যাচ্ছে। এখন কেন পড়তেছে জানো বলতে পারবা? কারণ তোমার হাতের যে একটা গরম আছে, এই গরমের কারণে বাতাসটা সম্প্রসারিত হবে, ফলে ওই তলানিগুলো পড়ে যাবে। এটা মাথায় রাখবে, এগুলো হিসাব করতে হয়। তো তাহলে তোমার এখন দেখো তুমি কি করলা, 10 ml নিলা। তো তাহলে এখানে এটার মানটা হচ্ছে 10 ml, যে 10 ml বুঝতে পারছি কিনা? তাহলে দেখো এটার মান জানো, তাহলে এটার মান বের করা কি অসম্ভব? এটাই হচ্ছে তোমার টাইট্রেশন। তাহলে জানা ঘনমাত্রার দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রার দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে কি বলে? টাইট্রেশন বলে। বুঝতে পারছি কিনা? তাহলে তুমি মূলনীতিটা লিখবা। মূলনীতিটা কীভাবে লিখবা তুমি নিশ্চয় জানা আছে। দেখো মূলনীতিটা তুমি এভাবে লিখবা, আমি তোমাকে দেখাই। এই যে মূলনীতিটা এখানে লিখবে যে আমি ক্ষারের আয়তন, দেখছো না বিয়ে আছে, দেখছো কিনা? ওরা অন্যভাবে করছে, একই কথা। যেই লাও এটার ওই পাশে, এই পাশে একই কথা লিখছে। তো লিখলে তুমি কাটাকাটি করলে এসের মানটাই বের করবা। কার মানটা বের করবা? তাহলে দেখো কার ঘনমাত্রা তোমার জানা আছে। এটা CM³ যে কথা, MLO একই কথা। CM³ যে কথা কি বলো? MLO 1 CM³ যে কথা 1 MLO কি কথা বলো? একই কথা। তাহলে এই মানটা দিয়ে এসের মানটা নির্ণয় করবা। এখন আমরা এটাই হচ্ছে আমাদের মূল কাহিনী। আমরা কি বুঝাতে পারছি বিষয়টা? তো তাহলে এবার আমরা যে কাজগুলো যখন করব, কাজ যখন করতে যাব, তখন দেখো আমি এবার এখানের মধ্যে এটা নিলাম। কি নিলাম বলো? সোডিয়াম কার্বনেট। কি নিছি বলো? এবার আমি নির্দেশক যোগ করব এটার মধ্যে। কি যোগ করব? দেখো এই নির্দেশকটা, এই যে মিথাইল অরেঞ্জ আছে এখানে, মিথাইল অরেঞ্জ, এই মিথাইল অরেঞ্জ 2-1 ফোঁটা যোগ করলে হবে। তবে নিচে অবশ্যই কোন কাগজ থাকতে হবে বলো? সাদা কাগজ থাকবে। কি কাগজ থাকবে বলো? সাদা কাগজ। দেখো আমি দেখেছি, এই যে দেখো 2-1 ফোঁটা এটার মধ্যে দিতে হবে। এই সাদা কাগজ দাও, এই যে 1 ফোঁটা 2 ফোঁটা, যে 2 ফোঁটা 3 ফোঁটা দিলাম। এই যে দেখছো কালারটা হলদে টাইপসের না? এই কালারটা কি টাইপসের বল? হলদে। এই দেখ সাদার মধ্যে যখন আমি নিবো, এই দেখ এই সাদার মধ্যে হলদে টাইপসের কিনা দেখ, এইদিকে দেখ, এই চা এই হলদে টাইপসের কিনা দেখ, কি টাইপসের বল? হলদে কালার। বাট এটা কি হয়ে যাবে বল? গোলাপি হয়ে যাবে। কি হয়ে যাবে? গোলাপি হয়ে যাবে। তো গোলাপি হলেই তোর কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি টাইট্রেশন শেষ। কালার চেঞ্জ হলেই আমার টাইট্রেশন শেষ। তখন আমি দেখবো আগে কত পরে কত। এখন দেখ যেটা নিয়ে স্টুডেন্টদের সমস্যা হয়, দেখ এদিকে দেখা স্যার, এই যেটা নিয়ে স্টুডেন্টদের সমস্যা হয় সেটা হচ্ছে এইটা, এই কোয়েশ্চেনটা দেখ, এই জিনিসটা। এখানে তোরা এত বাইকে কাজ কিছু লিখতে হবে না। এখানে এই জিনিসটা, এই 4টা তাদের সমস্যা। দেখ এদিকে দেখা, এখানে তোরা একটু সবাই খেয়াল করে যে এই পরিমাপ নির্ণয় পাঠ সংখ্যা 3বার করতে হয়। জিনিসটা 3বার। কয়বার করতে হয় বল? সারণীতে এই প্রথমে 0। এখন এটা 20 দিছে, আমি জানি না আমার বিষয় নাকি অন্য কিছু, আমি জানি নাকি বল? এটা আমি জানি না, কিন্তু এটা 0 ঠিক আছে প্রথমটা। তাহলে এই যে এখানে মানগুলো, পার্থক্যটা হচ্ছে এটা, যে মানে আগে কত পরে কত, এটা পার্থক্যটা হচ্ছে বুলেট পার্ট। মানে কত হলে এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে, সেটা বুলেট পার্ট। তাহলে আমরা এটা জানি না, এভারেস্টও জানি না। তো এখানে নিয়ম হচ্ছে অঙ্কটা, এটা কয়বার করা? 3বার করা। মানে 1 বার 2 বার 3বার করা। আমি একবারে শেষ করবো, তোরা 3বার করবি জিনিসটা। বা 3বার করার পর সবগুলো মানে একই দিবি তোরা। একটা অনেকেই করে এখানে একটু 1 ml বাড়ায় দেয়, এখানে 1 ml কমায়, ইচ্ছে করে কমায় দেয়। নো, ডোন্ট ডু ইট। কারণ পার্থক্য 0.1 এর বেশি হতে পারবে, পার্থক্যগুলো ভুল হবে। তো এই কারণে সবগুলো বলে স্যার একই হয়েছে,
একদম চোখ বন্ধ করে বলবে একই হয়েছে স্যার, সবগুলো মানে একই পাইছিস, মানে পার্থক্যটা একই পাইছিস, এটা চিন্তা করবি। তাহলে আইডিয়া কর কীভাবে হবে। তখন এখানে এবার আমার কাজ শেষ, মিথাইল আয়ন আমি যোগ করছি, এবার আমি ফোটায় আমার ওইদিকে তাকাবো না, আমি এইদিকে তাকাবো, কারণ হ্যাঁ নিচের দিকে তাকাবো। এখন আমি ফোটায় যোগ করবো, দেখ এদিকে তাকা, তোরা এইটা ডান হাত থাকবে, এটা বাম হাত থাকবে, দেখ ভালো করে খেয়াল কর, এদিকে তাকা, এই যে ফোটায় পড়বে, দেখ এই যে কালারটা এটা পড়ে আল্লাহ, এটা দাঁড়া ওয়েট, হয়ে গেছে, এটা কি বলে, ওই যে আমার আরেকটা কাগজ দাও আমাকে, আরেকটা কাগজ দাও না, সাদা কাগজ দাও, ওই যে এখানে হয়ে গেছে, এটা কি বলে, দাঁড়াও আমি দেখাচ্ছি, দাঁড়াও দেখি। তো আমার এখানে যেটা মেইন ফোকাসিং পয়েন্ট, আমি একটু এটা রাখতেছি, দেখ মেইন ফোকাস এই যে এখানে রাখছি, যে এই কালারটা একটু চেঞ্জ হচ্ছে, খেয়াল করছোস, এই যে তখন নাড়াইতে হবে, যে একটু একদম পূর্ণ চেঞ্জ হয়ে যাবে, দেখ হালকা হালকা পড়তেছে, দেখ এদিকে দেখা, এই পথে এক ফোঁটা করে দিবি, এখনো কোনো পরিবর্তন হয়েছে হয় নাই, দেখ এক ফোঁটা করে দিবি, দেখ এক ফোঁটা এই যে এক ফোঁটা করে, এই যে এক ফোঁটা করে, এখনো পরিবর্তন হয় না, দেখ এখনো পরিবর্তন হয় না, এক ফোঁটা করে দিবি, এখনো পরিবর্তন, হঠাৎ করে পরিবর্তন হবে, এক ফোঁটা, কালারটা পরিবর্তন হয়ে গেছে, দেখ কালারটা কি হয়ে গেছে বল, এক ফোঁটাতেই। তো এখন এই যে এক ফোঁটাতে পরিবর্তন হয়েছে, তাহলে দেখ আগে কত ছিল, আগে ছিল 0, এখন হয়ে গেছে 2.7, কত বল 7, তাহলে অল্পতে হয়ে গেছে, বাট অনেকের 20-এ আসবে, কততে আসবে 20, 22, 10 এরকমে আসবে। তো আমি তো অল্পতে হয়ে গেছি, তার মানে আমার এটা গণমাত্রাটা কি বল, আমার এটা গণমাত্রাটা একটু অপেক্ষাকৃত কম, কি বল গণমাত্রাটা কি বল পরিবর্তন হয়ে গেছে, কথাটা বুঝে নিস। তো তাহলে অল্পতেই আমার এখানে এটা কালারটা কি হয়ে গেছে বল, চেঞ্জ হয়ে গেছে, কালারটা কি হয়েছে বল, চেঞ্জ হয়েছে। তো তাহলে তোদের কালারটা আরও বেশিতে আসবে, এটা ডিপেন্ড করবে, চালাকি আছে, একটা চালাকি আছে, চালাকিটা কি করতে হবে, দেখেছ কালার চেঞ্জ হয়ে গেছে, তার মানে কি আমার রিডিং পার্ট পেয়ে গেছি। এই ঘটনাটা কয়বার করবি, তাহলে তোরা লেখার সময় তোরা দেখবি, মনে কর আমার এখানে আমি কত পাইছি, কত 2.7, যে 2.7, এবার 2.7 থেকে এখানে শুরু হবে, তাহলে এর ডাবল কত 5.4, এই যে 5.4 আসবে, এবার 5.4 থেকে কত 2.7 গুণ কর, কত হয় বল, কত হয়, গুণ না 2.7 যোগ করে এর সাথে, একই 7.8 পয়েন্ট কত 8.4, 2.7 যোগ করলে কত হয় বল, 2.7 যোগ করলে 8.1 আসে, কত 8 পয়েন্ট কত হয় 1, মানে এইভাবে যোগ করে যাবি। তো পার্থক্য সবসময় কত বল 2.7, পার্থক্য 2.7, পার্থক্য 2, অন এভারেজটা হচ্ছে 2.7, বুঝোস নাই, মানে ডাইরেক্ট 3বার তুই করবি মনে একটা সোরামি আছে, সময় কম লাগবে, কেমনে জানোস, প্রথমে ডাইরেক্ট এমনি কোনো মান টান ছাড়া তুই দেখবি যে কততে পরিবর্তন হয়, তুই ডাইরেক্ট এমনি দিয়ে দেখি ফেলবি, তুই দেখছিস হ্যাঁ এততে পরিবর্তন হয়, এবার তুই কি করবি, আবার নতুন করে নিবি, এটা ফালাই দিয়ে নতুন করে নিয়ে যেখানে পরিবর্তন হয় তার একটু আগে থেকে জোরে দিয়ে দিবি, যেখান থেকে পরিবর্তন হয়েছে না তার একটু আগে থেকে শুরু করে এবার আস্তে আস্তে ফোটা ফেলবি, তো সময় কম লাগবে। কারণ মনে কর আমার এটা 2.7-এ পরিবর্তন হয়েছে, আমি যদি বুঝছি, তো এটাকে যদি আমি জোরে দিয়ে কততে পরিবর্তন হয় দেখে যাচ্ছি না, তখন তো অ্যাকুরেসি নেই, তখন আমি দেখছি যে 2.8 বা 9-এ পরিবর্তন হয়ে যাচ্ছে, তখন আমি বুঝলাম যে 2 এর পরে পরিবর্তন হয়, তো তখন আমি পরবর্তীতে এটা ফেলে দিয়ে ডাইরেক্ট 2 দিয়ে দিব, ডাইরেক্ট জোরে 2 দিয়ে দিব, এবার 2 থেকে স্টপ করে এবার এই 0.7 আস্তে আস্তে ফেলবো, তার মানে সময় কম লাগে। এখন তোর তো আসবে এখানে, মনে কর আমার তো না 2.7 আসছে, তোর এটা 20-এ আসতে পারে, 10-এ আসতে পারে, তো আগে থেকে একটু আইডিয়া করে, নাহলে তো তুই কতক্ষণ খালি ফেলবি, এরকম অনেক টাইম লাগবে। সোরামি আর কি, সোরামি শিখতে হবে না মাঝে মাঝে, সোরামি বুঝোস তো, মানে মনে কর তোর 20-এ আসলো, তুই 10, 11, 15 মানে 20-এ আসলো, তুই 18 পর্যন্ত ডাইরেক্ট এরকম করে দিবি, পরিবর্তন হয় নাই, 18-তে গিয়ে স্টপ করলি, স্টপ করে এবার এক ফোঁটা করে ফেলে এবার তোর 20-এ পরিবর্তন হলে তোর সময়টা কম লাগলো। নাহলে তো নিয়ম তো কি বল, একদম 0 সেকেন্ড থেকে তোর ফোঁটায় ফেলা, তো এরকম ফোঁটা ফেলতে গেলে 3 ঘন্টা। চালাকি বুঝছোস কিনা বল, চালাকি বুঝছোস কিনা, এটাই করতে হবে। আচ্ছা সূরা নিয়ম শিখাচ্ছি কেন বুঝছোস তো, তোর সময় বাঁচানোর জন্য। এখন এই পরীক্ষাটা তোর সর্বোচ্চ তোর 10-15 মিনিটের মধ্যে তুই করে ফেলতে, বন্ধুরা দেখবি আসবে, তুই দিয়ে করে ফেলছস, করে ফেলে এবার তুই দেখ এই পার্থক্য একই রাখবি, পার্থক্য কি রাখবি বল, পার্থক্য পরিবর্তন করবি না, তোর এখানে ভিন্ন আসলে তুই পরিবর্তন করবি না পার্থক্য, কারণ তুই 2-1 করে চেক করে তারপরে কনফার্ম হয়ে তারপরে করবি, 0-তে এনে তারপরে করবি। আর যদি মনে কর ইচ্ছে না করে, তাহলে পার্থক্য যত মনে কর 0 জানছিস, পার্থক্য এত, প্রতিবার ওই যত পার্থক্য তত যোগ করে দেখ, আমি এটা যোগ করছি দেখেছ কিনা, মানগুলো লিখছি, পার্থক্য হচ্ছে আমার কত 2.7, এভারেজ কত, তো তাহলে আমি এটাই হচ্ছে আমার বুলেট পার্ট, এটা আমার কি পার্ট বল।
তো এবার যদি আমি এইখানে বসাই দিই, দেখ এইখানে এই জায়গাতে এই বুলেট পার্টের মানটা যদি বসাই দিই, বি এর মানটা বসাই 2.7 বসাই দিই, তাহলে আমার এস এর মানটা বের করা কি কোনো কষ্ট? দিস ইজ কল্ড টাইট্রেশন। জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা উপযুক্ত নির্দেশকের সাহায্যে জানা ঘনমাত্রা দ্রবণ দ্বারা অজানা ঘনমাত্রা দ্রবণের ঘনমাত্রা নির্ণয়ের পদ্ধতিকে কি বলে? বল টাইট্রেশন। আমার কাজ শেষ, বুঝাইতে পারছি? টাইট্রেশন বুঝছিস না? বল বুঝছিস কিনা বল। হ্যাঁ অবশ্যই 10 ml নিতে হবে, এটা নিয়ম। কারণ 10 ml নিয়েই তো তুই করবি, কনফার্ম করবি, বুঝতে পেরেছি? এটা 10 ml কনফার্ম। 10 ml কি দিয়ে নিবি? 5 ml দিয়ে নে, অসুবিধা নেই। বাট 5 ml দিয়েও নিতে পারোস। তো 5 ml নিলে এখানে 5 লিখবি, বাট নির্দিষ্ট এটা কি বল? এটা কি বল? তাহলে টাইট্রেশন শেষ হয়েছে শেষ হয়েছে কিনা? খাতায় লিখবি কেমনে? এটা তো লিখবি, এটা তো তোর প্রথমত মূলনীতি। মূলনীতি হিসাবের সময় এটা লিখবি। মূলনীতিদের মানগুলো বসানোর দরকার। এই মানগুলো কোথায় বসাবি? কোথায় বসাবি বল? কোথায় বসাবি? হিসাবে এই যে সারণীর পর পর এই মান। এবারে তুই গণমাত্রাটা, এই গণমাত্রা যেটা বের হবে, গণমাত্রা যেটা বের হবে সেই গণমাত্রাটা এই যে প্রস্তুত, এই গণমাত্রা এই ফলাফল যদি না লিখস নাম্বার কমা, তাহলে এটার মান বের করবি। বের করে যা আসে সেটার মানটা লিখবি। মোলার আসবে না, একটা মান আসবে না, ওই মানটা লিখবি। বুঝতে পারছি কিনা বল না? বুঝছস কিনা? বাট এখানে আমাদের এটা কত হবে? এটা কত? 2.7। এটা কত বল? আর বাইগুলো ঠিক আছে, এটা 10 ml, এটা 0.1 ml ঠিক আছে, বাট এটা কত হবে বল? 2 পয়েন্ট কত? এবার মান যা আসে, ঘনমাত্রা যা আসে, বুঝতে পারছি কিনা? কিছুটি এবার আছে, দেখ শেষ। এবার হচ্ছে আমাদের এটা শেষ। এবার হচ্ছে আমি কি বলছি, এই মূলক নির্ণয়। কি নির্ণয় বল? মূলক নির্ণয়। দেখ এই মূলক নির্ণয়টা আমি একটু দেখাচ্ছি, এটা আমি রেখে দিচ্ছি আলাদা করে। এই মূলক নির্ণয়ের ক্ষেত্রে দেখ আমার এখানে দেখ এই সংখ্যা লিখতে হবে, তারপর হচ্ছে লিখতে হবে। দেখ এদিকে দেখ আমি মূলক নির্ণয়টা করে দিচ্ছি, এর বেশিক্ষণ লাগবে না। এই মূলক নির্ণয়, মূলকে দুইটা আছে, একটা কি অ্যালডিহাইড আর একটা কি কার্বক্সিলিক অ্যাসিড। তাহলে এই মনে করো এটা অ্যালডিহাইড আছে। যদি কোনো একটা মিশ্রণে অ্যালডিহাইড থাকে, দেখ এই অ্যালডিহাইড থাকে, তোকে এরকম দ্রবণ দেবে, এই বিশ্রী গন্ধ, এই দ্রবণ দেবে। দেখ এই দ্রবণ দেবে, এ তোকে অল্প করে এই গন্ধ, বিশ্রী গন্ধ। এই দ্রবণটা কিন্তু তোর মূল দ্রবণ। এটাতে একটু পানি যোগ করে কি করবি? দেখ এটাতে একটু পানি যোগ করবি, এই যে পানি যোগ করে এটাকে বড় করে একটু বেশি করবি। দেখ এটা একটু হালকা বেশি করবি। কেন বেশি করবি বল? তার তোর আয়ন আছে কয়টা বল? আয়ন কয়টা? আয়ন হচ্ছে 2টা। আয়ন কয়টা বল? একটা কার্বক্সিলিক অ্যাসিড আর এটা কি বল? তো তাহলে 2টার পরীক্ষাগুলো হয়ে যাবে। কয়টার পরীক্ষাগুলো হবে বল? তার প্রশ্নের মধ্যে তোর কয়টা আছে বল? প্রশ্ন কয়টা আছে বল? প্রশ্ন কয়টা? হয় অ্যালডিহাইড নাহলে কার্বক্সি, যে কোনো একটা হবে। তো এখন তুই কী করবি? মূল দ্রবণ থেকে অল্প একটুকু নিবি, এই যে অল্প একটুকু নিবি। নেওয়ার পর গন্ধ দেখলেই বুঝবি এটা অ্যালডিহাইড। দেখ এদিকে দেখা, প্রথমে ডিএনএ দেখ, এদিকে দেখা, এই দেখ এই ডিএনপি যোগ করে দিবি। এই দেখা দেখুন গন্ধ বেরোচ্ছে না? বিশ্রী গন্ধ। দেখ এদিকে দেখা স্যার একটু, এই 2,4-DNPH, এই 2,4-DNPH যদি যোগ করা, এই যে হলদে, দেখ এদিকে দেখা, এই হলদে এই দেখছে, এই যে কমলা হলুদ অদক্ষেপ। তার মানে কি এই 2,4-DNPH যোগ করলে কমলা হলুদ অদক্ষেপ পাইছিস, তার মানে অ্যালডিহাইড কনফার্ম। তার মানে কি অ্যালডিহাইড কি কনফার্ম? এই কি কনফার্ম? এই যে কমলা 2,4-DNPH যদি যোগ করস অ্যালডিহাইড কনফার্ম। এবার যদি দেখ এই অ্যালডিহাইড কনফার্ম হলে এবার মনে কর তুই কার্বক্সিলিক অ্যাসিড কনফার্ম করবি। দেখ এদিকে দেখা, আমি শর্টকাটে দেখাচ্ছি যাতে করে সমস্যা না হয়। এবার দেখ, এবার তুই এটা বিক্রিয়াটা লিখবি। 2,4-DNPH এর সাথে অ্যালডিহাইডের সমীকরণটা বিক্রিয়াটা লিখতে হবে। লিখার পরে তারপরে নাম লিখতে হবে, তারপর গাঠনিক সংকেত লিখতে হবে, শেষ। এবার কার্বক্সিলিক অ্যাসিড মনে কর এটার মধ্যে, এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটার মধ্যে কার্বক্সিলিক মূলক আছে, সিটাবল মূলক আছে। তাহলে এটা যদি সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করি, কি যুক্ত করতে বলতো? এটা যদি সোডিয়াম বাইকার্বনেট যুক্ত করি, দেখ এটা কার্বক্সিলিক অ্যাসিড। সোডিয়াম বাইকার্বনেট যদি যুক্ত করি, দেখ সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট যদি যুক্ত করি, দেখ এদিকে দেখা বাইকার্বনেট তোদের ইয়াতে, দেখ এটা হচ্ছে অক্সালিক অ্যাসিড, এটা অক্সালিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড এটা। তো আমার কাজ কি বলে, এখান থেকে যেহেতু এটা তুই 2টার পরীক্ষা করতে হবে, এখানে তুই আলাদা করবি কয়টা? 2টা। তো আলাদা করে একটার মধ্যে এটা যোগ করে দেখবি, আর একটার মধ্যে কোনটা যোগ করে দেখবি? সোডিয়াম বাইকার্বনেট। দেখ এই সোডিয়াম বাইকার্বনেট যোগ করতেছি, দেখ এদিকে দেখা, এটার মধ্যে সোডিয়াম বাইকার্বনেট যদি বুদবুদ হয় তাহলে কার্বক্সিলিক অ্যাসিড। দেখ এই বুদবুদ যদি হয়, এই যে সোডিয়াম, আমার কই সোডিয়াম কার্বনেট কই ছিল, এই যে এটা পাইছি দ্বারা, এই যে সোডিয়াম বাইকার্বনেট অথবা সোডিয়াম কার্বনেট দিয়ে দিব, একই কথা। যেইলাও বাইকার্বনেটও আছে আমার কাছে, তো সো আমি এটা দিলেও মোরা। দেখ এদিকে দেখা, দেখ এরকম, দেখ এই কিরকম বুদবুদ হয়, দেখ দেখ দেখছিস এই যে স্প্রাইটের মতো, এই যে স্প্রাইটের মতো দেখছিস কিনা? স্প্রাইটের মতো, এই যে স্প্রাইটের মতো বুদবুদ, এই যে স্প্রাইট। তো তার মধ্যে এটার মধ্যে কি কনফার্ম বল? কি কনফার্ম এটার মধ্যে? কার্বক্সিলিক অ্যাসিড। কয় মিনিট লাগছে? 1 মিনিটও লাগবে না। দাম করে দিবে, 2টা আলাদা করবি, একটা ধরে ঢুকবে, একটা ধরে দাম করে শেষ, তার এটা চলে এসছে ওই আনসার। 10 সেকেন্ড, 10 সেকেন্ড। বুঝলি না কিসে?
মানে প্রথমে যখন তোমাকে যে দ্রবণটা দেবে সেই দ্রবণটা কয় ভাগ করবা, কয় ভাগ করবা, কয় ভাগ করবা, 2 ভাগে, কয় ভাগে? একটার মধ্যে ডিএনপি দিবা, যদি হলুদ বর্ণ পদক্ষেপ হয় তাহলে শেষ, আর দরকার নাই। আর যদি হলুদ বর্ণ পদক্ষেপ না হয় দেয় না, আবার ওইটার মধ্যে কি দিবা, সোডিয়াম বাইকার্বনেট দিবা। তো বুদবুদ হইলে যেটা কার্বনিক অ্যাসিড, তাহলে হয়ে গেছে না যে কোনো একটা, হয়েছে কিনা বলো। এবার তোমরা বিক্রিয়াগুলো লিখবা, বিক্রিয়াগুলো আমরা কোথায় শিখাবো বলো, জৈব রসায়নে যখন শিখাবো তখন, মানে দেখালাম পরীক্ষাটা, বাট পরীক্ষা বিক্রিয়াগুলো আমার এখানে লেখা আছে, আমি তারপরে তোমাদেরকে ইয়ে করতেছি। দেখো আমার এখানে লেখা আছে, দেখো এই দেখো, এই আমার এখানে লেখা আছে, দেখো শেষ আমাদের। দেখ আমার এখানে, দেখ এই যে এই কথা নেই, এই দেখ আমার এখানে লেখা আছে, দেখ এই স্যার, এই ডিএনপিএস কই, বুদবুদ কই, কার্বনিক অ্যাসিড কই, এই যে ফাইল লেখা আছে, দেখ এদিকে দেখ, এই দেখ, এই আমার এখানে সম্পূর্ণ লেখা আছে যে এই বিক্রিয়াটা লিখবি, সোডিয়াম বাইকার্বনেট, যে এই অক্সালিক অ্যাসিড বা যে কোনো অ্যাসিড, বাইকার্বনেট, এই যে বুদবুদ, কার্বন ডাইঅক্সাইড বুদবুদ, তাহলে নিশ্চিত শেষ পরীক্ষা এটাই। আর যদি ডিএনপিএস লিখোস তাহলে কোনটা লিখবি বল, এই যে এটা এই কমলা হলুদ, এই যে এই কমলা হলুদ বর্ণ অদক্ষেপ পড়বে, এটা কমলা হলুদ বর্ণ অদক্ষেপ, তাহলে এটা লিখে ফেলবো। এটা আমরা কোথায় শিখাবো বল, জৈব রসায়ন। এখন যদি প্যারা দিতে যাচ্ছি না, ঠিক আছে কিনা, ওই বিক্রিয়া লিখাটা শিখলে হয়ে যাবে, বাকিটা হয়ে যাবে। তাহলে সবাইকে আসসালামু আলাইকুম, ধন্যবাদ। দাঁড়া